বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়া, এটি কি বাস্তবায়ন হবে বাংলাদেশের প্রেক্ষাপটে? এটা অত্যন্ত আমি মনে করি যেকোনো ধরনের ধর্ষণ সেটা বৈবাহিক হোক আর আদারওয়াইজ হোক সেটা যদি হয় সেটা অবশ্যই একটি হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্যে পড়ে। যেকোনো মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি তাকে কোনো কিছুতে ফোর্স করা হয় সেটাই অবৈধ। তো সেটা ধর্ষণও হতে পারে, অন্য কোনো ইল্লিগাল কাজও হতে পারে। তো যেটাই হোক আমি মনে করি যে এটা আমার দৃষ্টিতে এটা অন্যায় এবং আমার দৃষ্টিতে যে ব্যক্তিটি এই কাজ করে বা করার প্রবণতা আছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেওয়া উচিত বা আইন থাকা উচিত। যেমন বলা হয়েছে যে যৌনকর্মী শ্রমিকদের স্বীকৃতি দেওয়া, এই যে বিষয়টা, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা সম্ভব বলে মনে হচ্ছে? দেখেন, আমরা তো একটা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি। ইভেন ধরেন শুধু রাজনীতি না, যে কোনো সেক্টরে নারীরা আমাদের দেশে অনেক এগিয়েছে। ব্যবসা বাণিজ্য, কর্পোরেট সেক্টর বলেন বা এডুকেশন, হেলথ, সব সেক্টরেই নারীরা আগাচ্ছে। ইভেন গভর্নমেন্ট লেভেলে, প্রশাসন লেভেলে নারীরা আগাচ্ছে। বাট তারপরও নারীদেরকে কিন্তু অনেকভাবে অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়। অনেক সমস্যা তাদের সম্মুখীন হতে হয় তাদের নিজেদের পুরুষ কলিগদের কাছ থেকেই বা সমাজের কাছ থেকেই। অনেক সময় পরিবারের থেকেও অনেক বাধা বিপত্তি তাদের ফেস করতে হয়। তো সেই জায়গা থেকে এই এই প্রস্তাবনাটা সহজ না। মানে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সামাজিক যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, এই প্রেক্ষাপটে এই সংস্কারটা কঠিন হবে। তবে আমি এইটা বলবো যে ওই নারীদেরকে তারা যেন অন্য কোনো মাধ্যমে, ভালো মাধ্যমে তারা উপার্জনের একটা ব্যবস্থা করা যায় নাকি সেইটা রাষ্ট্র ভাবতেই পারে। হ্যাঁ, এটাকে স্বীকৃতি দেওয়ার চেয়ে বরঞ্চ তাদেরকে একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা। আমাদের দেশে হাজার হাজার কর্মী নারীরা গার্মেন্টসে কাজ করছে না, আরএমজিতে কাজ করছে না। নারীদের আরএমজি সেক্টরে যে অবদান, সেটা এখানে গার্মেন্টস শিল্পকে, আরএমজি সেক্টরটাকে একটা একটা রেভলিউশনে নিয়ে আসছে এবং তাদের কারণেই কিন্তু এত বৈদেশিক মুদ্রা আমরা আসে আরএমজি সেক্টর থেকে। ঠিক আছে, রেমিটেন্স আসে। তো সুতরাং নারীদেরকে পুনর্বাসন করার একটা ব্যবস্থা, যে যারা এই কর্মে জড়িত আছে তাদেরকে পুনর্বাসনের একটা সিরিয়াসভাবে একটা প্ল্যান রাষ্ট্র করতে পারে যেন তারা এই জায়গা থেকে ফিরে আসে। এই নারীদের অধিকার নিয়ে এই যে নারী সংস্কার যেটি আসলে উপস্থাপন করা হচ্ছে, আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে যদি আপনার দল রাষ্ট্র ক্ষমতায় আসে, এই যে সংস্কারগুলো এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনার ভূমিকা কী থাকবে? অবশ্যই আমাদের ৩১ দফায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে যে ৩১ দফা দিয়েছে, সেখানে নারীদের নিরাপত্তা, নারীদের শিক্ষা, নারীদের স্বাস্থ্য সব কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। তো সেই আলোকেই বিএনপি যদি জনগণের ভোটে ভবিষ্যতে সরকার গঠন করে, আমাদের ৩১ দফার আলোকেই নারীদের নিরাপত্তা, নারীদের তাদের ইন্ডিপেন্ডেন্ট যেটা একটা স্বকীয়তা আছে সেটাকে আরও জাগ্রত করা, তাদের যোগ্যতার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া এবং পিছিয়ে পড়া আমাদের গোষ্ঠী যারা আছে তাদেরকে বিভিন্নভাবে সুযোগ দেওয়া, সেটা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বিভিন্ন জায়গায় হতে পারে। এই কাজগুলো কিন্তু আমাদের ৩১ দফায় আছে এই কথাগুলো, এবং সেগুলো ডিটেলস আমাদের কাজ চলছে। এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, নারী শিক্ষার জন্য ওনার অবদান অপরিসীম। উনি কাজ করে গেছেন নারীদের জন্য সবসময়। নারী ও শিশু মন্ত্রণালয় হয়েছে বিএনপির সময়। জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি খুবই সিরিয়াস যে নারীদের কে শুধু রাজনীতি না, সব সেক্টরে নারীরা যেন এগিয়ে আসতে পারে, তাদের একটা ডিসিশন মেকিং জায়গায় যেন তারা থাকে এবং দেশ গড়ার কাজে, যেহেতু জনসংখ্যায় নারীদের সংখ্যা বেশি,
সেক্ষেত্রে দেশ গড়ার কাজে নারীরা একটা বিরাট ভূমিকা রাখে সব ক্ষেত্রে। যেই যেই নারীটি বাসায় কাজ করে, বাড়িতে একজন গৃহকর্মীর কাজ করে, সেই নারীটি থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ে যারা আছে নারীরা, সকলেই কিন্তু সমানভাবে দেশ গড়ার কাজে তাদের জায়গা থেকে ভূমিকা রাখছে। কারণ একজন গৃহকর্মী থাকে বলেই সেই বাসার অন্য যারা আছে তারা বাইরে গিয়ে কাজ করতে পারছে, দেশের জন্য অবদান রাখতে পারছে। তো সুতরাং সেই জায়গা থেকে বিএনপি এই দেখে, এবং আমরা নারীদের জন্য অবশ্যই আমাদের পরিকল্পনা অত্যন্ত দৃঢ়।